তো এটাই হইতেছে আমাদের অডিয়েন্সটা কারা, অডিয়েন্সটা হচ্ছে ক্লায়েন্ট, স্টেক হোল্ডার আর ম্যানেজমেন্ট। যে স্টেক হোল্ডার যারা বা ম্যানেজমেন্ট যারা তারা হইতেছে আমাদের এইটা ফিল করে যে আমাদের একটা সফটওয়্যার প্রয়োজন। তো দেন হইতেছে তারা কি করবে, একটা কোম্পানিকে ডাক দিয়ে নিয়ে আসবে, আবিরকে ডাক দিয়ে নিয়ে আসবে, আবির একটা কোম্পানি আছে যে আমরা চাচ্ছি আপনাকে একটা সিস্টেম বানায় দিতে, ঠিক আছে। তো তারা এসে কি করবে, তারা এসে কথাবার্তা বলবে যে আপনার আসলে কি কি দরকার আছে বলে। তো আবির কিন্তু তাদের সাথে বাংলা ভাষায় কথা বলবে যে আপনার এই লাগবে সেই লাগবে, সে তার ভাষায় কথা বলবে। সে হইতেছে ফাংশনগুলো ডিক্লেয়ার করবে যে তাদের রুম এন্ট্রি দেওয়ার একটা প্যানেল লাগবে, রুটিন এন্ট্রি দেওয়ার একটা প্যানেল লাগবে, ঠিক আছে, টাইম স্লটগুলো এন্ট্রি দেওয়ার প্যানেল লাগবে, কোর্সগুলোকে এন্ট্রি দেওয়ার একটা প্যানেল লাগবে। এরকম সে কিন্তু ফাংশন চিন্তা করবে, আচ্ছা ঠিক আছে আমাকে এই ফাংশনগুলো আমার ক্লায়েন্টকে দিতে হবে, এই ফিচারগুলো তাদেরকে দিতে হবে। তো এটা হচ্ছে মেইনলি বিজনেস অ্যানালিস্টরা কাজ করে, যে যারা আসলে টিমটা আসছে, এই যারা বিজনেসম্যান যারা আছে তাদের সাথে কথা বলতে যারা আসছে টিম থেকে, তারা আসলে কোনো মেইন ডেভেলপার না, ঠিক আছে। এরা হচ্ছে ম্যানেজমেন্ট, ঠিক আছে। আর এরা হচ্ছে বিজনেস সেলস টিমের লোকজন যারা প্রথমে ধাপে আসছে যে এটা আমি তাদেরকে ফাংশনালিটি দিতে চাইতেছি। তো দেন তারা যখন এটা ডিক্লেয়ার করলো যে আচ্ছা তার হচ্ছে এই ফিচারগুলো লাগবে, দেন হইতেছে এসআরএস। তো এইটাকে বলতেছে এফআরডি হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট ডকুমেন্ট, যে কি কি ফাংশন দরকার আছে। আমরা যে ফাংশনাল এবং নন ফাংশনাল রিকোয়ারমেন্টগুলো পড়ছিলাম, মনে আছে কিনা? তো এটা হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্টের পার্ট, যে তাদের এই ফাংশনাল রিকোয়ারমেন্টগুলো প্রয়োজন, যে এই জিনিসগুলো তারা করতে যাচ্ছে। তো আমার বিজনেস রিকোয়ারমেন্ট থেকে ফাংশনাল রিকোয়ারমেন্টে কনভার্ট হয় প্রথমে, যে তার এই জিনিসটা প্রয়োজন, এইখান থেকে আমার এই ফিচার তাদেরকে দিতে হবে, এই প্যানেলগুলো তাদেরকে দিতে হবে। দেন এই ফাংশনাল রিকোয়ারমেন্ট তো একা একা কাজ করবে না, আমার একটা প্যানেল বানাইতে হবে, এটা তো ডেভেলপার কাজ করবে এগুলোর পিছনে, যে সে যে রিকোয়ারমেন্টগুলো নিয়ে আসলো সেই রিকোয়ারমেন্টগুলো নিয়ে ডেভেলপার বসে একটা ফর্ম বানাবে, টেবিল বানাবে, হোয়াটএভার যা যা কাজ করা দরকার করবে। তো সেই কাজগুলো আসলে কিভাবে করবে সেগুলো হইতেছে এসআরএস, সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, যেটা আমরা এসআরএস নামে চিনি। তো এসআরএস হচ্ছে একটা কমপ্লিট ডকুমেন্ট, যে একটা সফটওয়্যারে কি কি থাকবে এটা দেখে বোঝা যাবে যে এই সফটওয়্যারের মধ্যে কি কি আছে। এটার মধ্যে ফাংশনাল জিনিসপত্র থাকবে, ডেটাবেজের জিনিসপত্র থাকবে, টেকনিক্যাল ওভারভিউ থাকবে, যে আপনারা ডাটাবেজ ডিজাইন করতেন অনেক সময়, ইআরডি ডায়াগ্রাম শিখাইছে আপনাদের, ঠিক আছে ডেটাবেজ ডিজাইনে। তো এই সিস্টেমের ইআরডি কেমন হবে সেগুলো আমাদের এসআরএস এর মধ্যে থাকবে। তো এরকম যে এই ডকুমেন্টের মধ্যে এই সিস্টেমটা, এই ডকুমেন্টটা পড়লে বুঝতে পারবো এই সিস্টেমটা কিভাবে চলতেছে। এটাকে আমরা বলতেছি হচ্ছে এসআরএস। তো মেইনলি আমরা এসআরএস নিয়ে কাজ করব। এসআরএস এর মধ্যে আমাদের ফাংশনাল রিকোয়ারমেন্টগুলো চলে আসে, নন ফাংশনাল রিকোয়ারমেন্টগুলো আছে, মানে ওভারঅল যা যা প্রয়োজন হয় সাধারণত সবকিছুই এই এসআরএস ডকুমেন্টের মধ্যে চলে আসে। তো একজন ডেভেলপার কি করে, এই এসআরএস ডকুমেন্ট দিয়েই ডিজাইন করে, সফটওয়্যারটা তৈরি করে। একটা ডেটাবেজে কি কি টেবিল থাকবে, কি কি কলাম থাকবে, এই ডেভেলপার কি দেখে বুঝবে? সে তো আসলে ম্যানেজমেন্টের সাথে বসে নেই, বসতে তো বিজনেস অ্যানালিস্ট। সে এই ডকুমেন্টটা দেখে বুঝবে যে আমার রুমের একটা নাম্বার আছে, এই রুমে একটা ফ্লোর আছে, এই ডকুমেন্টগুলো এই ভ্যালুগুলো কোথায় পাবে, সেই এসআরএস ডকুমেন্টে পাবে। এগুলো দেখে সে হচ্ছে টেবিল তৈরি করবে, বুঝে গেছে? তো ডেভেলপাররা কখনো ফিল্ডে আসে না, ফিল্ডে এসে সে এরকম কাজ করে না, ঠিক আছে। সেটা এই এসআরএস ডকুমেন্টের মাধ্যমে সে দেখে দেখে কোড করে, বুঝে গেছে? কারণ কোনো কনফিউশন এসআরএস নিয়ে? তো ধরেন যে এসআরএস হয়ে গেল, যে এসআরএস ডান লিখে ফেলছি, আমার কোডও হয়ে গেছে, এসআরএস দেখে দেখে আমি কোড লিখে ফেলছি। এখন এই কোডে যে ডায়াগ্রামগুলো আছে, আপনি একটা আর্কিটেকচার ডায়াগ্রাম আছে যে সার্ভিস লেয়ার থেকে এই লেয়ারে যায়, ডেটাবেস লেয়ারে যায়, এই লেয়ার থেকে কন্ট্রোল লেয়ারে যায়, ঠিক আছে। ডাটাবেসের যে স্কিমা আছে, ডাটাবেসে কি কি টেবিলের নাম দিচ্ছেন, কিভাবে কানেক্টেড আছে সবকিছু, এই সবকিছু, বা এপিআই ডিজাইন আছে যে এই এপিআই আমরা এক্সপোজ করতেছি, এই সবকিছুকে বলতেছে টেকনিক্যাল ডিজাইন ডকুমেন্ট। আপনার যখন রান হয়ে গেল, একটা সিস্টেম রান হয়ে গেছে, রান হওয়ার পরে যেসব ডকুমেন্ট আমার তৈরি করতে হয়, যেমন এপিআই ডিজাইন, আর্কিটেকচার, ডেটাবেস স্কিমা, টেকনিক্যাল স্ট্যাক কি ইউজ করছেন, আর্কিটেকচার কি কিভাবে ডিফাইন করছেন, এই যে পুরো জিনিসটাকে আমরা বলি টেকনিক্যাল ডিজাইন ডকুমেন্ট। এটা হচ্ছে সিস্টেম ডিজাইন হয়ে যাওয়ার পরে, বুঝে গেছে? তো বিআরডি, এফআরডি, এসআরএস, টিডিডি, এই 4 টাইপের ডকুমেন্ট সাধারণত হয়ে থাকে ইনফরমেশন সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে। বলেন এসডিডি সফটওয়্যার ডিজাইন এসডিডি না টিডিডি? হ্যাঁ এসডিডি আর টিডিডি এসডিডি না তো টিডিডি, এসআরএস আর একটা করছিলাম তো ওখানে ঘাটাঘাটি করে এসডিডি এই যে কোন সফটওয়্যার ডিজাইন করতে পারবেন, একজনের কি নাম রাখতে পারেন, কি নামে রাখতে পারবেন, সফটওয়্যার ডিজাইন করতে পারবেন।
স্যার ফ্লোটা তো এদিক থেকে আসছে হ্যাঁ, তাই না? তো সবার প্রথমে বিআরটি আমার আসবে, বিজনেস ফিল করে আমার একটা ডকুমেন্ট করে একটা সিস্টেম প্রয়োজন। দেন হচ্ছে আমি ফাংশনাল রিকোয়ারমেন্টগুলো ডিসাইড হবে যে এই ফাংশনালিটিসগুলো এই ফিচারগুলো আমি ডিজাইন করতে যাচ্ছি, সেগুলোর উপর ডিপেন্ড করে একটা কমপ্লিট এসআরএস তৈরি হবে যে এই সফটওয়্যারটা আমরা ফাংশনালিটিস এই নন ফাংশনালিটিস এই সব ফিচারগুলো দিয়ে আমরা একটা সিস্টেম ডিজাইন করতে যাচ্ছি। দেন ডিজাইন হয়ে গেলে আমরা টিডিডি তৈরি করব যে এটার এপিআই ডিজাইন এরকম, আর্কিটেকচার এরকম, এক্সেট্রা এক্সেট্রা। মানে স্যার টিডিডি কি আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট হয়ে যাওয়ার পরে হ্যাঁ, এপিআই ডিজাইন প্রোভাইড করব, মানে আর্কিটেক্টরা বা ডেভেলপার এটা প্রোভাইড করবে এপিআই ডিজাইনটা কি, কন্ট্রোলার কি কি আছে, আপনি তো একটা নাম ডিক্লেয়ার করছেন, মানে এই কোডটা যদি পরবর্তীতে ইউজ করতে হয় আমার তো কিছু ডকুমেন্টেশন প্রোভাইড করতে হবে অন্য ডেভেলপার এটা নিয়ে কাজ করতে গেলে, সেই সব জিনিসপত্র সব টিডিডির মধ্যে যাবে। ইউজার ম্যানুয়াল হ্যাঁ, ইউজার ম্যানুয়াল হতে পারে, এপিআই ডকুমেন্ট। এপিআই ডকুমেন্ট হতে পারে, এগুলো বুঝে গেছেন? এফআরডি আর এসআরএস এর ডিফারেন্স কেমন তো মানে এফআরডি এফআরডি একটা পার্ট হচ্ছে এসআরএস এর একটা পার্ট হচ্ছে এফআরডি। মানে স্যার এসআরএস এ হয়তো এসআরএস এর সব ডিটেইলস থাকে ইন ডিটেইলস, আর এফআরডি তে শুধুমাত্র ওই মানে ফাংশনালিটিসগুলো থাকে যে এটা বিজনেসের এটার জন্য প্রয়োজন, আর এসআরএস এর মধ্যে সব কিছু থাকবে, নন ফাংশনাল যেগুলো আছে সেগুলোও থাকবে, ঠিক আছে, আর অন্য অন্য যা যা আছে ক্রাইটেরিয়া সব কিছুই থাকবে, ঠিক আছে, টাইম লাইন থাকবে, এক্সেট্রা এক্সেট্রা যা যা লাগে। স্যার এটা রিপোর্টটা বানাইতেছে কি আর মানে এটা? অডিয়েন্স দেখতেছে এটা কি মানে ইউজ করতেছে এটা কি বলবেন? এটা হচ্ছে আমাকে ইয়ে প্রোভাইড করবে, কি বলে বিজনেস হোল্ডার যারা স্টেক হোল্ডার যে যে তার দরকার সে প্রোভাইড করবে যে তার রিকোয়ারমেন্টটা কি, এটা তার প্রয়োজন, একটা ওয়ার্ক অর্ডার দিবে আপনাকে বা যেটাই দিই সেটা হচ্ছে এই বিজনেস হোল্ডার প্রোভাইড করবে আপনাকে যেই কাজটা আমি আপনাকে দিয়ে করাতে চাচ্ছি। দেন আপনি ওইটা দেখে এফআরডি তৈরি করবেন বা এসআরএস তৈরি করবেন, ঠিক আছে, মেইনলি এসআরএস আমরা তৈরি করবো আর কি, এসআরএস এর মধ্যে সব কিছু চলে আসবে, ঠিক আছে। আমাদের অ্যাসাইনমেন্টে যেগুলো ছিল ওগুলো তাহলে কোনটার মধ্যে পড়ে? আমরা এসআরএসই বানাচ্ছিলাম, বাট আমরা শুরু করছি আর কি, বানানো শুরু করি নাই আর কি। নাম এসআরএস না, এখন নাম এসআরএস হয় নাই, but যাচ্ছি আর কি দিয়ে। সো এই স্লাইডে খুব ইম্পর্টেন্ট, আর কোনো কনফিউশন আছে এই চারটা পার্ট নিয়ে? হ্যাঁ, এগুলো সব এসআরএস এর মধ্যে। ফাংশনাল নন তো এই রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং আসলে কেন প্রয়োজন, এটা আগেও আমরা দেখছি যে আমাদের এক কাজ বারবার করা লাগবে না, ইউজার থেকে যদি আমি কথা না শুনি তাহলে পর দেখা গেছে যে আমি একটা কোড করে ফেলছি, পরে এই বটলে বলছে ও আচ্ছা এটা তো এইভাবে না, আমি তো এইভাবে কাজ করি, ঠিক আছে। সো এই একই কাজ দেখা গেছে আপনাকে দুইবার করতে হইতেছে, ঠিক আছে। আপনি ধরেন উইকলি রিপোর্ট বানাইছেন কিন্তু তার দরকার ডেইলি রিপোর্ট, তো এরকম প্রবলেম তৈরি হতে পারে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং করতে হবে। তো স্টেক হোল্ডার যারা আছে, অনেকজন স্টেক হোল্ডার থাকতে পারে, সবার সাথে নিয়ে বসতে হবে, সবার থেকে শুনতে হবে, ঠিক আছে। তো এই পুরো জিনিসটাকে প্ল্যান করার জন্য, এই সব কিছু অ্যালাইন করার জন্য আমাদেরকে আসলে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিংটা খুবই ইম্পর্টেন্ট। রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং ছাড়া কোনো সফটওয়্যার তৈরি করা উচিত না, বুঝে গেছে? কার কোনো কনফিউশন? তো এখানেও প্রসেস বলা আছে যে আসলে কিভাবে আসলে এক ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং করতে হবে, এগুলো থিওরিটিক্যাল কথাবার্তা। এটা আমরা লাস্ট স্লাইডেও দেখছিলাম একই জিনিস, যে ইলেকশন কি বলে রিকোয়ারমেন্ট কালেকশন করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, এই যে স্পেসিফিকেশন এটাই হচ্ছে আজকে আমাদের পার্ট, যে আমরা হচ্ছে এসআরএসটাকে বানাইতে হয় সেটাই আসলে আমরা দেখবো। দেন আমরা এসআরএসকে ভ্যালিডেট করবো, দেন এটাকে ফাইনালাইজ করে ফেলবো আর কি। তো এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে লেখা আছে দিস ইজ অ্যান ইটারেটিভ প্রসেস নট স্ট্রিক্ট লিনিয়ার। সব সময় যে এইভাবেই ফলো করে যায় ওটা তা না, ঠিক আছে, এটা কেস বাই কেস এদিক সেদিক হইতে পারে। ফাংশনাল রিকোয়ারমেন্ট, যখন ফাংশনাল রিকোয়ারমেন্টগুলো আপনাদেরকে দিবে তখন আপনাদেরকে যদি স্পেসিফিক হইতে হবে যে এইটা আমার প্রয়োজন, ভেগ কথাবার্তা বলা যাবে না। যেমন এখানে একটা এক্সাম্পল দিচ্ছে যে সিস্টেম শ্যাল অ্যালাউ রুম বুকিং, সিস্টেম শ্যাল ডিটেক্ট টাইম কনফ্লিক্ট, ঠিক আছে। তো আপনাকে খুবই স্পেসিফিক বলতে হবে যে আমার সিস্টেমের কি কি করতে হবে, যে সিস্টেম শ্যাল জেনারেট ইনভয়েস অ্যাজ পিডিএফ, যে এই জিনিসগুলো আমাকে দিতে হবে। পিডিএফ আকারে দিবে নাকি সিএসভি আকারে দিবে নাকি এক্সেল আকারে দিবে, আমাকে স্পেসিফিকভাবে ডিফাইন থাকতে হবে যে আমি এটা করব। ইউজার যদি বলেন পিডিএফ এবং সিএসভি দুইটাই লাগবে, আমাকে
ঠিক সেভাবেই লিখতে হবে। আমি যে ডকুমেন্টে লিখবো সেই ডকুমেন্টে স্পেসিফিকভাবে ওই জিনিসগুলা ওইভাবেই লিখতে হবে। এখানে শ্যাল লেখা হয়েছে, শুড লেখা হয়নি। শ্যাল আর শুডের মধ্যে পার্থক্য কি? খেয়াল হচ্ছে যে করা উচিত শ্যাল করতে হবে, ঠিক আছে? সো আর শুধু করা উচিত, উল্টা বলছেন আর কি, দেখেন। তো আমরা সাধারণত দিস সিস্টেম শ্যাল ইউজ করি, যেটা করতে হবে। তো ফাংশনাল রিকোয়ারমেন্টস মানেই হতেছে এটা ইউজারের রিকোয়ারমেন্টস, এটা ইউজারকে আমরা ফাংশনালিস্টটা দিব যে এটা করতে হবে, এটা স্কিপ করার কোনো সুযোগই নেই। সো ইউজার আমাকে যা যা বলতেছে সব কিছুই ফিচার হিসেবে ডিক্লেয়ার করবো যে এটা আমার করতে হবে, এটাই হতেছে আমার ফিচার্স। তার কোনো কনফিউশন? সো টু বি স্পেসিফিক আমাকে ফিচারগুলোকে নিতে হবে যে এটা আমার সিস্টেমে থাকবে। তার কোনো কনফিউশন আছে? সো সিমিলারলি নন ফাংশনাল যেগুলো আছে একইভাবে কাজ করতেছে। যে ইউজার যদি আপনাকে বলে যে আমার সিস্টেমটাকে ফাস্ট করে দিতে হবে, ঠিক আছে, যে ফাস্ট যাতে লোড হয়, তো ওনার ফাস্ট আর আমার ফাস্ট এক না হয়েছে, ওনার কাছে 5 সেকেন্ড মানে স্পিড স্লো, ওনার কাছে 5 সেকেন্ড মানে ফাস্ট, ঠিক আছে, আমার কাছে 10 সেকেন্ড মানে ফাস্ট। এখন আপনি মনে করেন যে 10 সেকেন্ডের জন্য ফাস্ট বানাই দিলেন, উনি এসে বলতেছে যে আরে আমার তো 10 সেকেন্ড লাগতেছে, আমি তো এক্সপেক্ট করব, এটা হওয়া যাবে না। তো টু দি স্পেসিফিক হইতে হবে যে ইউজারকে যে আমার 5 সেকেন্ডের মধ্যে এটা লোড হবে, মানে ভ্যালু যেগুলো আছে ব্রেক টাইম ইউজ করা যাবে না, পয়েন্ট দিয়ে ইউজ করতে হবে, নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে ব্যবহার করতে হবে যে আমার এইটা এতটুকুর মধ্যে লাগবে, আমার সিস্টেমটা 99.99% টাইম আপ থাকবে, আমাকে টার্গেট বলে দিতে হবে যে এই ভ্যালুটা স্পেসিফিক, ঠিক আছে। এই ভ্যালুর বাইরে গেলে পরে ইউজার আমাকে ধরতে পারে, কিন্তু ইউজার এর ভ্যালুর মধ্যে আমার কোড লিখতে হবে। তো মনে করেন যে আপনি ইউজারকে বললেন যে আমার এই রিপোর্টটা 5 সেকেন্ডের মধ্যে লোড হলো, কিন্তু দেখা গেল যে এই রিপোর্টটা জেনারেট করতে অনেক বড় টাইম লেগেছে, ডেটার পরিমাণ অনেক বেশি, সেক্ষেত্রে তো আপনাকে পারবেন না, তাই না? তো আপনাকে সেই টাইমলাইনটা আগেকে ডিসাইড করতে হবে যে এই রিপোর্টটা বা এই ফাংশনটা আমি এত সেকেন্ডের মধ্যে লোড করার জন্য আমি লিখে রাখবো, এই সেশনে ডকুমেন্ট রাখতে হবে। নাহলে কোনো ইউজার যদি পরে আপনাকে এসে বলে ঠিক ধরে আপনি চাইলে ওটা ফাস্ট করতে পারবেন না, কারণ আপনি যখন ফাস্ট করতে আপনাকে সিস্টেম বাড়াইতে হবে, আপনার সার্ভার ক্যাপাসিটি বাড়াইতে হবে, সিপিইউ বাড়াইতে হবে, মেমরি বাড়াইতে হবে, আপনার কস্ট বেড়ে যাবে, তাহলে কিন্তু আপনার এর থেকে লস হয়ে যাবে। সো এগুলা আগে থেকে স্পেসিফিক হইতে হবে যে আমি এই জিনিসটা চাচ্ছি, বুঝে গেছে? তো এখানে পারফরম্যান্সের একটা লেখা আছে যে সার্চ রেজাল্ট আন্ডার 500 কনকারেন্ট ইউজারের জন্য লেস দেন 2 সেকেন্ডের মধ্যে লোড হয়ে আসবে। তো স্পেসিফিক ভাবে বলা আছে, তো এটা এরকম ভাবে বলা নেই যে আমার তাড়াতাড়ি করে লোড করে দিতে হবে, আমি এন্টার দেবো হাতে চলে আসবে, ঠিক আছে, এরকম বলা নেই। যে 500 কনকারেন্ট ইউজার যদি হয় সেই ক্ষেত্রে 2 সেকেন্ডের মধ্যেই এটা যাতে সর্বোচ্চ 2 সেকেন্ডের মধ্যে যাতে আমার সার্চ রেজাল্টটা আসে, এটা বলা আছে। রিলায়েবিলিটি ক্ষেত্রে বলা আছে যে সিস্টেমটা 99.9% মান্থলি হচ্ছে আমার আপ থাকবে, ঠিক আছে। যদি কোনো প্রবলেম হয় সেখানে লেস দেন 1 আওয়ারের মধ্যে আমরা এটাকে রিকভার করে দিব। এখানে স্পেসিফিক টাইম বলা আছে যে কতটুকু সময় অ্যালাউ করা আছে, একটা সিস্টেম ডাউন হতেই পারে, তো কতটুকু সময় আমি নিব আপ করার জন্য বা এটা ঠিক করার জন্য সেটাও ডিফাইন থাকতে হবে, বুঝে গেছে? ওকে, সিকিউরিটি রেটও সেম, যে আমার সিকিউরিটি টপ পোস্ট দিতে হবে, ঠিক আছে, এরকম কথা বলা যাবে না। এই যে 2FA থাকতে হলে বলতে হবে যে এনফোর্স 2FA ফর অ্যাডমিন অ্যাক্সেস, স্পেসিফিকভাবে বলতে হবে যে অ্যাডমিনের জন্য আমার 2FA প্রয়োজন হবে, ঠিক আছে। কি কি সিকিউরিটি আমার প্রয়োজন আছে, কি কি সিকিউরিটি আমার, সিকিউরিটি তো শেষ নাই, অনেক রকমের সিকিউরিটি আছে, তো কতটুকু আমি ইমপ্লিমেন্ট করতে চাই, কতটুকু সিকিউরিটি করতে যাচ্ছি সেটাও ডিফাইন থাকতে হবে। এগুলো সব নন ফাংশনাল রিকোয়ারমেন্টের মধ্যে পড়বে, তো সবকিছু স্পেসিফিক হইতে হবে। তার কোনো কনফিউশন? স্যার কনকারেন্ট ইউজার বলতে কি একসাথে মনে করেন সিস্টেমে 500 ইউজার একসাথে ইউজ করতেছে, তো সেই ক্ষেত্রে সিপিইউ তো বেশি খরচ দিতেছে, সেই ক্ষেত্রে আপনার প্রসেসর স্লো হবে, তো আপনার সিস্টেমটা ওইভাবে ডিজাইন করতে হবে যাতে লেস দেন 2 সেকেন্ডের মধ্যে ডেটাটা চলে আসে। তো সর্বোচ্চ কয়জন ইউজার একসাথে অ্যাক্সেস করতে পারবে এরকম কিছু রিকোয়ারমেন্টে বলা লাগবে না? হ্যাঁ বলতে পারেন, কিন্তু স্যার এগুলো আমরা এখন বলবো কেমনে, মানে আমরা তো জানি আপনি না। রিকোয়ারমেন্ট নেবেন না, তখন তার কাছ থেকে শুনবেন সে কি এক্সপেক্ট করতেছে। ওটা তো বুঝলাম, সে একটা রিকোয়ারমেন্ট বললো, কিন্তু আমি তো জানি না আমি আসলে 2 আপনার তো সেকেন্ড দরকার নাই, এই অনুযায়ী আপনি তো তার কাছে বলবেন যে আপনার তো 500 বেশি আছে, হ্যাঁ। আমি তো এই অনুযায়ী ডেটা বানাই সিস্টেম বানাইছি, এখন আপনার ইউজার বেশি হয়েছে, এটা তো আপনার বিষয় না। 500 বেশি যদি আসলো তারপরে সিস্টেম ডাউন হয়ে গেল, হ্যাঁ। আপনার সিস্টেমে তো সমস্যা না, এটা হচ্ছে তার ইসের সমস্যা, বিজনেসের সমস্যা, সে আমাকে রিকোয়ারমেন্ট প্রপারলি দিতে পারেনি। কিন্তু যদি 500 বেশি আসলো কিন্তু আপনার সিস্টেম কম আসছে কিন্তু আপনার সিস্টেম ডাউন হয়ে গেছে, তখন এই এসআরএস নিয়ে এসে আপনাকে ধরবে যে আপনি আমি তো এটা ধরছি। আমি বলতেছি আমি তো জানি না যে আমি 2 সেকেন্ডের মধ্যে 500 জনের সার্ভিস দিতে পারবো কিনা।
মানে স্যার এই যে কেন পারবে না? ভ্যালুগুলো আমি তো জানি না, ওটা বলতেছি। এটা তো পরের বিষয়, আমরা তো সিস্টেম বানাইতেছি না। বলতে চাইছে বেসিক্যালি আমরা তো পুরোটা ডেভেলপ করার পর বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কত সেকেন্ড লাগতেছে। হ্যাঁ, ওটা যখন ডেভেলপ করবেন তখন আপনি এটাকে টেস্ট করবেন যে এই সিস্টেম, এটা তো টেস্ট করতে হবে, ঠিক আছে? এটা আমাদের লাস্টের ধাপ। তো টেস্ট করার সময় আমাদের লোড টেস্টার দিয়ে চেক করতে হবে যে এই মেথডে কল করলে পরে 500টা কল যদি একসাথে আসে সেটাকে 2 সেকেন্ডের মধ্যে রিপ্লাই আসে কিনা, এটা আপনাকে টেস্ট করতে হবে। বিভিন্ন টুল আছে, যে মিটার টুল আছে, ঠিক আছে, loader.io অনলাইনে টুল আছে, ঠিক আছে, অনেক রকম টুল আছে যেগুলো দিয়ে আপনি টেস্ট করতে পারবেন। তো ইউজার ক্লিন করতে হবে না, আপনার ঠিক করতে হবে, কোড অপটিমাইজ করতে হবে। সিস্টেম প্রোফাইলিং এগুলো তো আগেই শেষ। সিস্টেম প্রোফাইলিং একটা কথা বলছেন। হ্যাঁ, সিস্টেম প্রোফাইলিং এটাই ঠিক, হ্যাঁ, এগুলো মেনটেন করতে হবে তখন। যদি এমন হয় যে ইউজার এমন কিছু চাইছে যে এটা সম্ভব না, সেটাই আমরা আজ দিতে পারি। যে unrealistic না সেটা আগে থেকে ওই যে আগে বুঝলাম, আমরা যেটা হইলে পরে আমরা বাদ দিতে বলছি। না না, ধরলাম এটা আনরিয়েলিস্টিক চাইছে, কিন্তু এটা আমি বুঝি না, আমি ভাবছি এটা হইব পারবো না, না, পরে এখন তো ফেসে গেছে, এখন তাহলে তোমার আমার কাছে কেউ আসবে না। তখন কি লস খেয়াল ছাড়া আর উপায় নেই। রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ার তো মানে অনেক হাই, মানে এক্সপিরিয়েন্স যারা তারাই তো মানে হ্যাঁ, ওরা তো হ্যাঁ রিপ্রেজেন্টিং যারা তাদের কবেই নিবে। সাধারণত ওটা জেনেরিক ফরম্যাটে চলতে থাকে, কারণ আপনার সিস্টেম বানাইছেন, আপনি তো জানেন এই সিস্টেম কতটুকু আপ স্কেল হবে, ডাউন স্কেল হবে, ওই অনুযায়ী তারা সেল করে আসে, ঠিক আছে? আর নতুন সিস্টেম যদি জেনারেট করতে হয় সেই ক্ষেত্রে আপনাকে ক্যালকুলেশন করে নিতে হবে। বিল্ট ইন একটা সিস্টেম হলে আপনি জানেন অলরেডি যে এই সিস্টেম কতটুকু সময় রান করবে, কতটুকু সেকেন্ডে লোড হবে। ভালো তো টুল আছে। টুল আছে। তো যেটা মেইন পয়েন্ট সেটা হচ্ছে আমাদেরকে মেক ইট মেজারেবল, মেজার করার মতন থাকতে হবে, কারণ আমি যদি মেজার করতে না পারি তাহলে কিন্তু আমি বলতে পারবো না। সো মেক ইট মেজারেবল, যে কোনো টার্মই ইউজার যখন আমাকে বলবে আপনার সব কিছু মেজারেবল টার্মে কনভার্ট করে ফেলবো, ঠিক আছে? ইউজার বলবে যে ভাই তাড়াতাড়ি ফাস্ট করে দেন, ঠিক আছে ভাই 2 সেকেন্ডে ফাস্ট করে দিলে চলবো, ওকে ফাইন 2 সেকেন্ড লিখে ফেলবো, ঠিক আছে? তো এই যে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং, এটার বিভিন্ন টেকনিক আছে। তো টেকনিকগুলো একবার আপনাদের দেখিয়েছিলাম প্রথম ইন্ট্রোডাকশন ক্লাসে। তো এই টেকনিকগুলো নিয়ে আসলে আলোচনা করবো আর কি। তো প্রথম যে টেকনিক সেটা হচ্ছে ইন্টারভিউ, 1-to-1 ইন্টারভিউ, সবার সাথে 1-to-1 বসতে হবে। এখন আমাদের এই যে ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমে এমপ্লয়ি আছে 500 জন, আমি কি 500 জনের সাথে 1-to-1 বসবো? তাহলে তো রিকোয়ারমেন্ট নিতেই শেষ হয়ে যাবে এক বছর, ঠিক আছে? তো আপনাকে চয়েস করতে হবে যে কার সাথে আমার 1-to-1 বসা উচিত, ঠিক আছে? তো তাদের সাথে 1-to-1 বসবেন, বিভিন্নভাবে ফরম্যাটিং করে আপনাকে আসতে হবে। তো 1-to-1 বসলে পরে আপনার অনেক ইনফরমেশন পাবেন, সে গল্প সল্প করবে আপনার সাথে, গল্প সল্প করে, আর এটা অনেক টাইম কনজিউমিং একটা বিষয়। এটার সাথে গেলে সে 10 মিনিট আধা ঘন্টা চাইতে পারবে, চা খাবেন, নাস্তা খাবেন, ঠিক আছে? তো এটা টাইম কনজিউমিং একটা বিষয়, ঠিক আছে? তো ইউজার আবার ভুলভাল ডেটা অনেক সময় বলে, সে তার পার্সপেক্টিভ থেকে যেটা বেটার সেটা আপনাকে খাওয়ানোর চেষ্টা করবে, যে এইটা করলে তার জন্য সুবিধা হবে, আপনাকে সেটা বুঝতে দিবে, ঠিক আছে? সো এটাও আপনার কালেক্ট করতে হবে যে সে এই বুঝটা চাচ্ছে, ঠিক আছে? সো এটা আপনাকে একটা রিস্ক ফ্যাক্টরের মধ্যে আইনা দিবে। আপনি তার কথা মতো বানাই ফেললে পরে দেখা গেল যে আরেক ভদ্রলোক এটাতে প্রবলেম ফেস করতেছে, কিন্তু আপনি তো তার কথা সেটা বানাই ফেলছেন। আপনি 10 জনের মধ্যে 2 জনের সিলেক্ট করছেন, 2 জনই এক পক্ষে, তাইলে পরে কিন্তু আপনি ধরা খেয়ে দেওয়ার চান্স আছে, ঠিক আছে? তো সিস্টেমটা কিন্তু সবাই মিলে ব্যবহার করবে। সো এমনভাবে সিস্টেম বানাইতে হবে যাতে সবাই এটাকে একসেপ্ট করে, ঠিক আছে? তো এই হলো বিষয়। তো আপনি যখন ইন্টারভিউ নিতে যাবেন তখন আমাদের যে স্টেপগুলো আছে, যে আপনি প্রথমে ডিফাইন করবেন কার কার সাথে বসবেন, আপনি ওপেন এবং ক্লোজ কোয়েশ্চেন শুরু করবেন, সবাইকে কিছু ওপেন ক্লোজ অপশন দেবেন যেটা সবার জন্য সেম, কিছু ক্লোজ কোয়েশ্চেন দিবেন, তাকে স্পেসিফিক কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন যে আচ্ছা ভাই আপনার এই বিষয়টা বলেন, আপনার এই বিষয়টা বলেন, ঠিক আছে? তাদের থেকে শুনবেন, আপনাকে কোয়েশ্চেন করবেন হোয়াই, কেন, হোয়াই ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনি কেন এটা করতেছেন, কিভাবে করতেছেন, ঠিক আছে? কি কারণে করতেছেন, ঠিক আছে? সো তাকে জিজ্ঞেস করবেন, সব কিছু আপনি ফাইন্ডিংস এর মধ্যে নিয়ে আসবেন। সো 1-to-1 ইন্টারভিউ হইতেছে তার থেকে সকল বিষয় নিয়ে আসবেন, যে আমি সে কিভাবে কি করতেছে তার কাছ থেকে শোনা, যে সে এই কাজগুলা করতেছে, তো তার থেকে জানতে হবে সে কি করতেছে, তার কাছ থেকে সেটা জানতে হবে। মানে এখন রুটিন, আমি যে রুটিনটাকে অটোমেট করতে চাই, আমাকে কোঅর্ডিনেটরগুলোর সাথে বসতে হবে। সিএসসি 5 জন কোঅর্ডিনেটর, আমরা সবথেকে সিনিয়র জনের কাছে বসবো, যে ভাই আপনি কিভাবে কাজ করেন, কি করেন, কি প্রবলেম আছে একটু বলেন। সে আমাদেরকে বলবে যে ভাই অনেক কাজ কাটা হয়ে যেতেছে, লাইন ধরে বসে দিচ্ছি, এটা সেটা, ঠিক আছে, রুট নাই, এক্সট্রা কথাবার্তা বলবে। তো তার থেকে আমাদের শুনতে হবে, তার পেইনগুলো জানতে হবে, যে সেই পেইনগুলো ফেস করতেছে। তো পেইনগুলো সলভ করলে পরে সে খুশি হয়ে যাবে। সো পেইনগুলো আইডেন্টিফাই করাটা আমাদের মেইন টার্গেট। সো ইন্টারভিউ থেকে আমরা পেইন আইডেন্টিফাই করবো, যে তার কষ্ট কোথায়, ঠিক আছে? সো মনের কষ্ট খুঁজে বের করাটা খুবই ইম্পর্টেন্ট। সো ইন্টারভিউ একটা টেকনিক।
সেকেন্ড টেকনিক হইতেছে কোয়েশ্চেনারি সার্ভে করা। তো আপনি যদি কিছু কোয়েশ্চেন সেট তৈরি করে ফেলতে পারেন, যে কোয়েশ্চেন সেট দিয়ে আপনি ইউজ কেসগুলো বের করতে পারতেছেন, সেই ক্ষেত্রে কি করতে পারেন, তাদেরকে কোয়েশ্চেন দিয়ে দিতে পারেন যে এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেন। অনেক পার্সন যদি হয় সেই ক্ষেত্রে কোয়েশ্চেন থেকে আপনি এক একজন এক কথা বললো, তাদের থেকে আপনি কোয়েশ্চেন সেট থেকে অ্যান্সারগুলো খুঁজে বের করতে পারেন। তো এটা একটা টেকনিক। তারপর হইতেছে অবজার্ভ করা। তো অবজার্ভ মানে হইতেছে কোঅর্ডিনেটরের পাশে যে বসে থাকা, যে আপনি কিভাবে কাজ করতেছেন করেন, আমি দেখবো। সারাদিন মনে করেন তার সাথে বসে থাকে, সে মনে করেন কিভাবে কন্ট্রোল সি দিতেছে, কিভাবে কন্ট্রোল বি দিতেছে, পুরো জিনিসটা আপনি নিজে নিজে দেখবেন যে সেই কষ্টগুলো করতেছে। এতে করে আপনি আসলে বুঝতে পারবেন যে তার আসলে মেইন পেইনগুলো করছে, বলতেছে যেটা বলার থেকে দেখাটা বেশি ইম্প্যাক্টফুল হয়, আপনি বেশি ফিল করতে পারবেন। কিন্তু এটা অনেক টাইম কনজিউম, কারণ আপনি সারাদিন যদি একজন সাথে বসে থাকেন তাহলে আপনার তার কাজকর্ম থাকবে না, ঠিক আছে? সো এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট, কিন্তু এটা হচ্ছে খুবই টাইম কনজিউমিং। তো এটা হচ্ছে ওয়ার্ক এক্সিকিউশন, সে কি কি করতেছে সবকিছু দেখা, যে এটা সে করতেছে। একটা পার্ট আছে যে জেএডি ওয়ার্কশপ, জয়েন্ট, যে একসাথে একটা ওয়ার্কশপ করা। মনে করেন যে আপনি তো একজন করে বসতেন, এক একজন এক কথা বলছেন, যখন আপনি জয়েন্টলি বসবেন তখন কি হবে, সবাই সবার কথা বলার সুযোগ পাবে। সে এক কথা বললো, সে আরেক কথা বললো, দুটো বেলা মারামারি করলো, একটা ডিসিশনে আসে আপনি সে, ঠিক আছে? কিন্তু যখন আপনি ইন্টারভিউতে যাবেন তখন কিন্তু এক একজন এক এক কথা বলবেন, আপনার কিন্তু সবার সাথে না বসলে পরে কিন্তু কনক্লুশনে আসতে পারবেন না। তো আপনি যদি ওয়ার্কশপে আসেন বা সবাইকে মিলে একসাথে নিয়ে বসেন, তাহলে কি হবে, সবাইকে মিলে বসলে পরে সে তার ফিডব্যাক দিল, আরেকজনের ফিডব্যাক দিল, তো একটা কনক্লুশনে তারা আসতে পারবে যে আচ্ছা ঠিক আছে, আমরা এইভাবে না এইভাবে কাজ করি, ঠিক আছে? সো ওয়ার্কশপটাও আমাদের এটা ফাস্ট কাজ করে এবং এটা ভালো আউটপুট দেয় আর কি, ঠিক আছে? যে আপনি লাইভ একটা রিকোয়ারমেন্ট দিয়ে নিতে পারবেন, সবাই একটা সাথে সাথে অ্যাগ্রি হয়ে যাবে বা রিজেক্ট। কিন্তু যদি আপনি ইন্ডিভিজুয়ালি নেন, একবার তার পিছনে দৌড়াইতে হবে, আবার তার পিছনে যা দৌড়াইতে হবে, যে ভাই উনি এটা বলছে, আপনি কি অ্যাগ্রি করেন, আবার ওনার কাছে যাবো, ভাই এটা তো উনি বলছেন, তো এটা ঝামেলা হবে আর কি। তার থেকে যদি আপনি একসাথে বসে পড়েন একটা ওয়ার্কশপে, সেটা ভালো আউটপুট প্রোভাইড করে। বুঝে গেছে? তো এই ছিল হচ্ছে টেকনিকগুলা। তো এইখানে যেটা বলা আছে যে যখন আপনি কালেক্ট করবেন তখন এই রিকোয়ারমেন্ট এবং যখন নেবেন আর কি, তখন এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে হোয়াই আর উই বিল্ডিং দিস ফিচার। তো আপনাকে এই ফিচারটা বানানোর সময় আপনাকে একটা বিজনেস থেকে বলছিল, কি বলে, যে আমার এই প্রবলেমটা আমি সলভ করতে চাচ্ছি। সে 4-5টা প্রবলেম সলভ করার জন্য সফটওয়্যার বানাচ্ছে। কোন প্রবলেমটার জন্য আপনি কোন ফিচার দিতেছেন সেটাকে সুন্দরভাবে ম্যাপ করা থাকতে হবে, যে এই বিজনেস প্রবলেমের জন্য আমি এই ফাংশনালিটিসটা বা এই ফিচারটা ইন্ট্রোডিউস করতেছি। তো এই বিজনেস ফিচারের সাথে ফাংশনালিটি রিকোয়ারমেন্টগুলো ম্যাপ যাতে থাকে, তাহলে কিন্তু আপনিও হারাই যাবেন যে কোন প্রবলেম সলভ করতে যে কোনটার সাথে ম্যাপ করতেছেন সেটা কিন্তু হারাই যাবে। সো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ম্যাপ থাকতে হবে, যে যদি হিডেন কোনো কনস্ট্যান্ট থাকে, আপনার কোনো রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, পলিসি ভায়োলেশন থাকে, ঠিক আছে? তো এই সব কিছু কি স্ট্যাক্স ইউজ করবেন সব কিছু কিন্তু রেডি রাখতে হবে, যে এই জিনিসগুলো আপনার সব কিছু চেক করে আগে থেকে ফিক্স করে নিতে হবে যে এই জিনিসগুলো আমরা কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করতেছি। স্টেকহোল্ডার কনফ্লিক্টস, যেটা বললাম যে এক একজনের সাথে কনফ্লিক্ট লাগতে পারে, সেগুলো আপনাদের রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর সময় আপনাদেরকে সলভ করে ফেলতে হবে। কিন্তু একই সিস্টেম যদি দুজনকে দুই রকম কথা বলে, আপনি কিন্তু দুজনের কথা যদি এভাবে রেখে দেন তাহলে কিন্তু সলভ হবে না। ওইটাকে সলভ করেই দেখতে হবে, ওটাকে ফালায় রেখে যাওয়া যাবে না। তো অ্যাটলিস্ট আমাদেরকে দুইটা টপিকে দুইটা আইতে যাইতে হয়, কি বলে, আমাদের তো অনেকগুলো টেকনিক দেখলাম, তো অ্যাটলিস্ট আমাদেরকে দুই টাইপের সিনারিতে যাইতে হবে। আইদার 1-to-1 নিলাম, ক্লাস জয়েন নিলাম, ওয়ার্কশপ নিলাম, অথবা ইন্টারভিউ নিলাম, অ্যাটলিস্ট 2-3টা মার্চ করে নিতে হবে, না হলে কি হবে, আপনি প্রপার ইন্টারভিউ হবে না, প্রপার কালেকশনটা হবে না। তো শুধুমাত্র ইন্টারভিউ নিয়ে গেলে এটা মাঝে মাঝে প্রবলেম সৃষ্টি করে। সো একসাথে মাল্টিপল টেকনিক ইউজ করতে হবে। ইফেক্টিভ কোনগুলো আছে? এক এক সময় এক একটা ইফেক্টিভ হইতে পারে। তো এটা টাইম আপনাকে কনজিউমিং। হ্যাঁ টাইম কনজিউমিং হবে, কোনোটা ভালো মানে তাড়াতাড়ি হবে। আপনার কি হোল্ডারগুলোকে ধরবেন, কোঅর্ডিনেটর 5 জন থেকে 1 জনকে ধরবেন, ঠিক আছে, কমে যাবে এভাবে আর কি। তো বা কোঅর্ডিনেটর সবাইকে বসলে পরে আপনি কোয়েশ্চেনারিজ দিয়ে দিবেন,
আগে নিলেন, নেওয়ার পরে কোশ্চেন দিয়ে দিলেন যে ভাই আপনার অ্যান্সার দেন, যা যা কোশ্চেন আছে গুগল ফর্ম দিয়ে দিলেন, ঠিক আছে। সো এইভাবে আপনার ভ্যারিয়াস টেকনিক ইউজ করতে হবে, শুধুমাত্র স্পেসিফিক একটা টেকনিকের উপরে রিকোয়ারমেন্ট কালেক্ট করে বসাই ফেললে এটা রিস্কি হয়ে যাবে। সো আপনাকে মাল্টিপলটা ব্যবহার করতে হবে। তো এই যে এখানে একটা ক্লাসরুম কনফ্লিক্টের কথা বলা আছে যে একটা ইউনিভার্সিটিতে যদি একটা ক্লাসরুম কনফ্লিক্ট হয় সেই ক্ষেত্রে আপনার স্পেসিফিক হইতে হবে যে কি কি তারা চাচ্ছে, বিজনেস অবজেক্টিভটা কি, প্রবলেম চিন্তাটাকে ক্লিয়ার হইতে হবে। তারপরে কি কি রিকোয়ারমেন্টস হবে, তা সিস্টেম শেয়ার এটা হবে ওটা হবে, ঠিক আছে। তো ফোকাস অন পারফরম্যান্স অন রিউজাবিলিটি, মেজারমেন্ট হিসেবে মেজার করে সেগুলোকে ডিফাইন করে নিতে হবে যে এই রিকোয়ারমেন্টসগুলো আমার ক্লায়েন্ট চাচ্ছে, ঠিক আছে। তারপরে হইতেছে আপনি এই সার্ভিসটা তৈরি করবেন, ইন্টারভিউ নেবেন কার সাথে কার, দেন হইতেছে আপনি যে যেটা পারবেন সেগুলোকে দিবেন, যে যেটা পারবেন না সেগুলোকে লিখে দেন, যেগুলো পারবেন না সেগুলো লিখে দিতে হবে। এই হচ্ছে আপনার টেকনিক, বুঝে গেছে? তো এখন হচ্ছে এসআরএস ডকুমেন্টেশন, আসলে যে কিভাবে আসলে এসআরএস ডকুমেন্ট করতে হয়। তো প্রথমে র ম্যাটেরিয়ালস মিন্স ইনপুট, আমাকে বিজনেস রিকোয়ারমেন্ট ডকুমেন্ট থেকে ইনপুট দিবে, স্টেক হোল্ডার্স ইনপুট দিবে, বিভিন্ন পলিসিগুলো থেকে ইনপুট নিব, বিভিন্নভাবে আমি ইনপুট কালেক্ট করলাম, এইগুলাকে আমি অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করে যে জিনিসটা পাবো সেটাই হইতেছে আমার আসলে এসআরএস আসবে। তো এখানে এই এসআরএসটা বানানোই হইতেছে আমাদের মেইন টার্গেট, যে এই জিনিসগুলো থেকে আমরা প্রসেস করে আমাদের কাছে এখন ডেটা আছে, ডেটা থেকে আমরা এখন কি করব, এই আউটপুটটা তৈরি করব। তো এইখানে হচ্ছে বলা আছে যে এসআরএস এর মধ্যে কারা কারা থাকবে, স্টেক হোল্ডার্স কারা থাকবে, টেস্টার কারা, ডেভেলপার কারা, সবাই হচ্ছে আমাদের অডিয়েন্স, সবাই আসবে এসআরএস নিয়ে কাজ করবে। বিজনেস হোল্ডারও আমাদের এসআরএস দেখবে, আমাদের ডেভেলপার এসআরএস দেখবে, বিজনেস আর্টিস্টও এসআরএস নিয়ে কাজ করবে। তো এসআরএস কারা কারা ব্যবহার করবে, সবার প্রথমে হইতেছে ক্লায়েন্ট হইতেছে এটাকে ভ্যালিডেট করতেছে যে আমার এসআরএস ঠিক আছে। তারপর হচ্ছে প্রজেক্ট ম্যানেজার যেটা করবে, প্রজেক্ট ম্যানেজার হইতেছে এই কাজগুলোকে ভাগ করে দিবে যে তুমি এতটুকু করো, তুমি এতটুকু করো, আমার অনেকগুলো ডেভেলপার আছে, প্রজেক্টগুলোকে টাইমলাইন অনুযায়ী ভাগ করে দিবে। টেস্টাররা, ডেভেলপার যেটা করবে, ডেভেলপার হইতেছে ইমপ্লিমেন্ট করবে, কোড লিখবে, আর টেস্টার হইতেছে ওই অনুযায়ী টেস্ট করবে। এই সবাই কিন্তু এসআরএস এর সাথে রিলেটেড, যে আমার যে ফাংশনগুলো আছে সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা হচ্ছে টেস্টার ফাইনালি কনফার্ম করার পরে আমার ক্লায়েন্টের কাছে ব্যাক যাবে যে এটা সবকিছু ঠিক আছে। তো এসআরএস এর কোয়ালিটিটা কিরকম আছে সেটা কিভাবে বুঝবেন, এটা কারেক্ট ঠিক আছে কিনা, আনঅ্যাম্বিগুয়াস হয়েছে কিনা, কমপ্লিট কিনা, ভেরিফাইড হয়েছে কিনা ক্লায়েন্ট দ্বারা। এখানে ওই কি ভাবে আপনি বুঝবেন এসআরএস এর কোয়ালিটিটা কতটুকু ভালো কতটুকু খারাপ, সেই জিনিসটা আসলে এইগুলা দেখলে পরে আপনি মেজার করতে পারবেন, যে এই পয়েন্টগুলো থাকলে আপনি মেজার করতে পারবেন যে এসআরএসটা ভালো নাকি খারাপ। তো এসআরএস ডকুমেন্ট করার জন্য আমাদের অনেক রকমের ডকুমেন্টেশন আছে। তো সবচেয়ে কমন হচ্ছে IEEE একটা ফরম্যাট দিয়ে দিচ্ছে, মানে এক একজন এক এক রকম ভাবে করতেই পারে। যে লাস্ট ক্লাসে আমরা যখন করছি সবাই একটা গুগল ডকুমেন্ট করছি, যে যার মতন করে লিখছি। তো এটা তো আসলে একটা ফরম্যাট হয় না, একটা প্রপার গাইডলাইন না থাকলে অনেক অনেকগুলো মানুষ ইনভলভ। সো একটা প্রপার ওয়ে না থাকলে, প্রপার ফরম্যাট না থাকলে আসলে এটা বা সবাই ইউজ করতে পারবে না। তো দ্যাটস ওয়াই কি করছে IEEE একটা স্ট্রাকচার ফরম্যাট দিয়ে দিচ্ছে, যেটা আসলে সবাই মোটামুটি ইউজ করে। তো এই স্ট্রাকচারের মধ্যে যেটা মেইন পার্ট আউটলাইন যেটা, সেটা হইতেছে একটা ইন্ট্রোডাকশন থাকে। ইন্ট্রোডাকশনের মধ্যে লেখা থাকে যে এটা হইতেছে, এটা পারপাসটা কি, এটা কি কি স্কোপ নিয়ে কাজ করতেছে, এটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন। ডেসক্রিপশনে আমাদের পুরো ডিটেইলসটা থাকে যে এটা কি কি কনস্ট্যান্ট নিয়ে কাজ করতেছে, এটার মধ্যে কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে, প্রোডাক্টটা কোন পার্সপেক্টিভে আমরা তৈরি করতেছি, এগুলো হচ্ছে ডেসক্রিপশন, প্রোডাক্টটা নিয়ে আসলে ডিটেইলসটা লেখা থাকে। মেইন হচ্ছে 3 নাম্বারটা কোর স্পেসিফিকেশন, দ্য হার্ট অফ এসআরএস। এটার ভিতরে হইতেছে আমার ফাংশনাল রিকোয়ারমেন্ট থাকে, ইন্টারফেসগুলো ডিজাইন থাকে, ডায়াগ্রামগুলো থাকে।
এই এসআরএসটা হচ্ছে কোর স্পেসিফিকেশন হচ্ছে মেইন পার্ট। তো অ্যাটলিস্ট আমার ইন্ট্রোডাকশন থাকবে, আমার ডেসক্রিপশন থাকবে, আর এই 3 নাম্বারটা হচ্ছে অবশ্যই এসআরএস এর মধ্যে থাকতে হবে। আর লাস্টে হচ্ছে যদি কোনো টেবিল থাকে সেখানে আমরা অ্যাপেন্ডিক্স দিতে চাই, ফুল ফর্ম দিতে চাই, সেগুলো হচ্ছে লাস্টে অ্যাড করতে হয়। সো এই 3টা পার্ট হচ্ছে আমার ম্যান্ডেটরি একটা সিস্টেম এসআরএস করার জন্য। হ্যাঁ, সবাই দেখতে পারবে। তো আমাদের প্রত্যেকটা এসআরএস এরই আমাকে স্পেসিফিক ভাবে একটা নাম্বার দেওয়া থাকতে হবে, যে এই নাম্বারটা হচ্ছে এই রিকোয়ারমেন্টের জন্য আসছে, আমার এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার এই ফাংশন লিস্টটা আমি প্রোভাইড করতেছি। যদি এটা চেঞ্জ হয় আমাকে ভার্সন কন্ট্রোল করতে হবে, যে আগের ভার্সনে এটা ছিল, পরের ভার্সনে আমার রিকোয়ারমেন্টে এটা হয়েছে, বা এই ফাংশন লিস্টটা চেঞ্জ হয়ে এইটা আসছে। সো যাতে আমি পুরোপুরি বিজনেস রিকোয়ারমেন্টের সাথে আমার ফাংশন রিকোয়ারমেন্টটাকে লিঙ্ক করতে পারি, বা কোনো চেঞ্জেস যদি হয় সেই চেঞ্জেসগুলোকে লিঙ্ক করে রাখতে পারি, যে আগের চেঞ্জেসটা এরকম ছিল, পরের চেঞ্জেসটা এরকম আসছে। তো সব কিছুই আসলে আমাদেরকে স্ট্যান্ডার্ড ফলো করে করতে হবে আর কি। বুঝে গেছে? এটা হচ্ছে আমাদের ব্রেকডাউন, যে কি কি আসলে সেকশন 1 এ থাকে। সেকশন 1 মানে হচ্ছে ইন্ট্রোডাকশন, যে ইন্ট্রোডাকশন মধ্যে পারপাস আছে, স্কোপ আছে, যে প্রথমে যেটা বললাম যে এই পারপাসের জন্য প্রয়োজন তৈরি করা হচ্ছে, এই স্কোপ আছে, যে এই স্কোপের মধ্যে আমরা কাজ করবো, বাইরে আমরা কাজ করব না, কতটুকু কাজ আমরা করব, ঠিক আছে। এরপরে হচ্ছে রেফারেন্স বা ওভারভিউ, যে এই জিনিসগুলো হইতেছে কোথা থেকে আসতেছে বা কোথা থেকে আমরা খাবার কালেক্ট করতেছি, সেই জিনিসগুলো হচ্ছে এখানে আসবে। সেকশন 2 হইতেছে থাকে যেটা, সেটা হইতেছে প্রোডাক্টের পার্সপেক্টিভ, যে ইউআই কেমন হবে, প্রোডাক্টের ফিচারগুলো কেমন হবে, ইউজার ক্লাস বা ইউজার ডায়াগ্রাম, এই জিনিসগুলো এখানে আসবে। অপারেটিং এনভায়রনমেন্ট, যে এই সিস্টেমটা রান করতে গেলে কি কি ভার্সন দরকার হবে, কোন ওএস ভার্সনে চলবে, কোন জাভা ভার্সনে চলবে, সেই জিনিসগুলো দিতে হবে। এর বাইরে যদি কোনো ডিপেন্ডেন্সিস থাকে সেই ডিপেন্ডেন্সিসগুলো আমাদেরকে এখানে দিয়ে দিতে হয়, যে এই জিনিসগুলো হচ্ছে আমাদের ফাংশনাল সিস্টেম এসআরএস এর মধ্যে থাকে। এখানে আবার কিছু এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে যে লিখার ফরম্যাটটা কি, আমি যে লিখবো কিভাবে লিখবো। যে লেখা আছে অ্যাভয়েড দিস, দ্য সিস্টেম শুড বি কুইক এন্ড নোটিফাই দ্য ইউজার অ্যাবাউট বুকিং প্রবলেমস অ্যাজ নিডেড। ঠিক আছে, তো এখানে একটা ব্রেক কথাবার্তা বলছে, যে দ্য সিস্টেম শুড বি কুইক, কতটুকু কুইক এটা মেনশন করা নেই। ঠিক আছে, দ্য ইউজার অ্যাবাউট বুকিং প্রবলেমস অ্যাজ নিডেড, তো এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, দ্য সিস্টেম শ্যাল নোটিফাই দ্য রিকোয়েস্টার ভায়া ইমেল, যে আমরা ইমেলের মাধ্যমে যে রিকোয়েস্ট করছে তাকে নোটিফাই করব উইথিন 1 মিনিট হোয়েন বুকিং ইজ রিজেক্টেড ডিউ টু আ কনফ্লিক্ট। একটা ক্লাসরুম সে বুকিং দিতে যাচ্ছে, সে দেখতেছে যে এই টাইমে অ্যাভেলেবল নাই, তো আমাকে টু দি স্পেসিফিক বলতে হবে যে তাকে আমরা 1 মিনিটের মধ্যে ইমেলের মাধ্যমে জানাবো যে তার স্ট্যাটাসটা রিজেক্ট হয়েছে, যে সেইটাকে নিতে পারবে না। সো এটাকে ব্রেক কথাভাবে না লিখে আমাদেরকে টু দি স্পেসিফিক লিখতে হবে। সো যখন আমরা এসআরএস লিখতে যাব, ফাংশনাল রিকোয়ারমেন্টগুলো নোটিফাই করব, নোট করব, লিখব, তখন কিন্তু আমাদেরকে এই ফরম্যাটে লেখা লাগবে। তো এখানে স্ট্রাকচার দেওয়া আছে যে ডি সিস্টেম শ্যাল, তারপর হচ্ছে অ্যাকশন ভার্ব, যে কি করতে হবে, হয়ে কোন কন্ডিশনে এটা করব, বা টু পারপাস, মানে কোনটা ভাবে করব, এটা একটা ফরম্যাট এখানে দেওয়া আছে। এটাকে আমরা বলতেছি IEEE ফরম্যাট, একটা গাইডলাইন দেওয়া আছে যে এইভাবে আমাদেরকে লেখা উচিত। তো কিওয়ার্ড বলা আছে যে শ্যাল ইউজ করতে হবে, যেটা আমরা প্রথমে বললাম, যাতে আমরা বাইন্ড করে দেই যে হ্যাঁ এটা করতেই হবে। ঠিক আছে, তো এইটা একটা এক্সাম্পল দেওয়া আছে। তারপরে এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে যে নন ফাংশনাল লিস্টের ক্ষেত্রে, যে দি সিস্টেম শুড বি সিকিউর এন্ড লোড পেজেস কুইকলি টু এনশিওর আ গুড ইউজার এক্সপিরিয়েন্স। তো এখানেও কোনো মেজারেবল কোনো কিছু দেওয়া নেই, তো দ্যাটস ওয়াই আমাদেরকে লিখতে হবে কি হবে, সার্চ রেজাল্ট shall display within 2 seconds for 95% of requests under a load of 500 contract users. So এই জিনিসটাও আমাদের নন ফাংশনাল লিস্টের ক্ষেত্রেও এই লাইনটা এইভাবে না লিখে আমাদেরকে মেজারেবলের ভাষায় আমাদেরকে এইভাবে টার্ম ইউজ করতে হবে, যে এইভাবে আমাদেরকে যাতে রিটার্ন করে। বুঝে গেছে?
আপনার জন্য হাসতেছেন কেন? না স্যার ভাবতেছি স্যার এটা সফটওয়্যার ডেভেলপ করা অনেক সোজা। সে ডেভেলপ করলেই তো হবে না, এটাই তো সমস্যা। Keyword. এখানে কিছু অ্যাম্বিগাস ওয়ার্ড দেওয়া আছে, যেটার পরিবর্তে কি ব্যবহার করতে হবে সেটা বলা আছে। যেমন এই যে ইউজিং বেগ টার্মস লাইক কুইকলি, রোবাস্ট, ইউজার ফ্রেন্ডলি, এই টার্মগুলো ব্যবহার করা যাবে না। বলতে হবে লেস দ্যান 1 সেকেন্ড রেসপন্স, ম্যাক্সিমাম 3 ক্লিকস, 99% আপ টাইম, এরকম ভাষা ব্যবহার করতে হবে। তো আপনি যখন এইসব ভাষা ব্যবহার করবেন, কুইকলি, রোবাস্ট, ইউজার ফ্রেন্ডলি, এটা বেগ হয়ে যাবে, আপনি এটাকে মেজার করতে পারবেন না। তো তখন আমাদেরকে এইভাবে ইউজ করতে হবে। তো এইখানে এই আদার্স ডিটেলসগুলো বলা আছে যে কিভাবে আসলে লিখতে হবে। সো এগুলো পুরো লেখার জিনিস। আপনারা কাল লাস্ট ক্লাসে যে লিখছেন এসআরএস, তো এটার সাথে কম্পেয়ার করলে পরে কি মনে হইতেছে? আগেরটাই ভালো ছিল। ভালো ছিল। আগেরটাই ভালো ছিল। আগেরটাই ভালো ছিল না? তো এর জন্য আমরা লাস্ট ক্লাসে বলছি যে আজকে আমরা নিজেদের মনের ভাষায় লিখবো, কিন্তু পরের দিন যে দেখা যাবে যে আর নিজের মনের ভাষার কাজ করতেছে না, তখন রুলসের মধ্যে লিখতে হবে। তো সেই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আজকে দেখতেছি আর কি, যে এই রুলস অনুযায়ী লিখতে হবে। ঠিক আছে? আকাশ পাতাল কি, আপনি তো নিজের মনের ভাষায় লিখছেন, ঠিক আছে? তো তখন তো IEEE সম্পর্কে জানতেন না, তাই না? যে তারা একটা টেমপ্লেট দিয়ে দিচ্ছে, গাইডলাইন দিয়ে দিচ্ছে। স্যারও পরীক্ষার টেমপ্লেটটা দিয়ে দেন স্যার, আমরা খালি বাকিগুলো বসাই দিই। Essence document. হ্যাঁ, আসবো। এটা আজকে আসবো না, হয়তো ল্যাবের ক্লাসে। ল্যাবে আসো ভাই, থাম। ল্যাবে আপনারাই করবেন, ঠিক আছে? স্যার টপিক স্যার আপনি বলে দিন। টপিক আমি বলে দিব না, সমস্যা নেই। হ্যাঁ, দেখেন এটা ল্যাবে। হ্যাঁ, অলমোস্ট শেষ, একটা আছে। সময় শেষ? ও হ্যাঁ, লাস্ট লাইন। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে প্রথমে আমার বিজনেস রিকোয়ারমেন্ট নিতে হবে, তারপরে ফাংশন রিকোয়ারমেন্ট, তারপরে হচ্ছে আমার এসআর। ঠিক আছে? তো এভাবে হচ্ছে আমাদেরকে ড্রাফট বানাইতে হয়। ড্রাফট বানানোর পরে হতেছে দেন আমাদেরকে ক্লায়েন্টের কাছে নিতে হয়। ক্লায়েন্ট এটাকে যখন অ্যাপ্রুভ করে তখনই হতেছে আমরা এসআরএসটা ডেভেলপার এসআরএস নিয়ে কাজ করি। ঠিক আছে? এই হচ্ছে মেইন পার্ট। তো এটাই ছিল আমাদের সামারি, যে আমরা আসলে কিভাবে রিকোয়ারমেন্ট কালেক্ট করতে পারি সেটা দেখলাম। তো এসআরএস ছাড়া আসলে আমরা সফটওয়্যার ডিজাইন করতে পারবো না, তো ডিজাইন না করতে পারলে ডেভেলপও করতে পারবো না। তো এই কারণে হচ্ছে আমাদেরকে এসআরএস বানানোটা শিখতে হবে। তো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা নিজেরা এসআরএস বানাবো। আমরা যে টার্মগুলো ব্যবহার করলাম নেক্সট ল্যাবে আর কি, নেক্সট ল্যাবে আমরা নিজেরা এই টার্ম ব্যবহার করে ইউজ করবো। হ্যাঁ, বলেন। আরে তোমার চলছে 10 সেকেন্ডে লোড হয়ে যাবে, চিন্তা করো না। ন্যানো সেকেন্ডে, 10 সেকেন্ডে কি?